প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং উপস্থিত অভিভাবক ও আমার অতীতে পাস করা ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আবার আমি তোমাদের ভার্চুয়াল ক্লাসে উপস্থিত হয়েছি পরিসংখ্যান দ্বিতীয় পত্র নিয়ে। তো আশা করি যে তোমরা এই প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ মহামারীর মধ্যে তোমরা সবাই সুস্থ, সাবধান এবং নিরাপদ থেকে তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তোমরা যারা এখনো, আমি সহ তোমরা যারা এখনো করোনা হতে মুক্ত আছে, তারা আমরা আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আর যারা করোনায় আক্রান্ত তাদের জন্য আমরা অন্তঃস্থল থেকে দোয়া করি, তারা যেন দ্রুত সুস্থতা, আরোগ্য লাভ করে আবার সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসে। আর যারা আমাদের এই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, তাদের রুহে মাগফিরাতের জন্য মঙ্গল কামনা করি এবং আল্লাহর কাছে দোয়া করি যে তারা যেন শহীদি দরজা লাভ করে তারা জান্নাতবাসী হন। তোমাদের জন্য একটা ঘোষণা আছে আর কি। ঘোষণাটা হচ্ছে যে তোমরা যারা একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পড়ালেখা করছো, তাদের জন্য একটা রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে 15 আগস্ট উপলক্ষে। রচনার বিষয় হচ্ছে 15 আগস্ট এর কালোরাত্রি, এবং এই বিষয়ে তোমাদের 250 ওয়ার্ডের একটা রচনা লিখতে হবে এবং তোমাদের গ্রুপের নাম হলো গ। সে গ গ্রুপ হলো নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। তোমরা অবশ্যই 25 তারিখের মধ্যে বই দেখে বা কারো সহযোগিতা নিয়ে যে কোনো প্রকারে এই রচনাটা লিখে স্কুলে আবদুল্লাহর কাছে অবশ্যই জমা দিবা। এটাতে তোমাদের প্রতিযোগিতার তো ফলাফল পুরস্কার পাবাই, তার সাথে হয়তো অন্য কোনো বেনিফিটও আসতে পারে। কাজে অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে আমি তোমাদের বলবো যে তোমরা অবশ্যই তোমরা নবম থেকে দ্বাদশ পর্যন্ত তাদের বিষয় কি, প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত বিষয় কি, তারপর তৃতীয় থেকে পঞ্চম পর্যন্ত বিষয় কি, ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত বিষয় কি, সেটা অনলাইনে ফেসবুকে দেওয়া আছে। সেই বিষয়গুলো দেখে যে গ্রুপের, তারা প্রত্যেকেই যেন সেই গ্রুপের উপযোগী রচনা, যেমন প্রথম গ্রুপে গ্রুপে বলা হয়েছে শেখ রাসেলের উপর 10টি বাক্য লিখতে বলা হয়েছে। এটা 1 থেকে 2 পর্যন্ত। 1 থেকে 2 পর্যন্ত ছাত্রছাত্রী যারা আছে তারা যেন বই দেখে হোক, বাবার হেল্প নিয়ে হোক, মায়ের হেল্প নিয়ে হোক, যেভাবেই সেই রচনাটা লিখে যেন স্কুলে আবদুল্লাহর কাছে জমা দেয়, অথবা যদি কেউ পারে অনলাইনে স্কুলের ওয়েবসাইটে আপলোড করে।
তারপরে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তাদের বিষয় দেখে নিবা, নিয়ে তারাকে আর কি তোমরা বলবা যে সেই রচনাটা লিখে তারা যেন আবদুল্লার কাছে অথবা অনলাইনে সাবমিট করে। আর নবম থেকে দ্বাদশ পর্যন্ত তো আমি বললাম, তারপরেও তোমাদের বিষয়গুলা নিশ্চিত হওয়ার জন্য এই বিষয়গুলা তোমরা এতে দেখে নিবা, ফেসবুকে দেখে নিবা, নিয়ে অবশ্যই 25 তারিখের মধ্যে এবং জমা দিতে হবে। হ্যাঁ, এবং অবশ্যই তোমাদের জমা দিতে হবে। তোমাদের অত্যন্ত গুরুত্বের সাথেই আমি বলছি যে তোমাদের এটা জমা দিতে হবে। জমা না দিলে বলা যায় না স্কুল কর্তৃপক্ষ কোনো একটা অ্যাকশানে যেতেও পারে আর কি। তো যাই হোক, সেটা তোমরা তোমাদের যে কাজ বললাম সেই কাজটা, এই যে আমি জাফরিনকে মোবাইল করেছিলাম, আরও কিছু জাফরিনকে আমি মোবাইল করেছিলাম, কিন্তু সে জাফরিন মানে আমার কল মানে আমার ধরেনি। জাফরিনকে মোবাইল করে আসলে করার উদ্দেশ্য ছিল যে সে যেন এই রচনাটা লিখে জমা দেয়। তারপর মিমকে আমি মোবাইল করে বলেছি, মিমকে পেয়েছিলাম, আরও বেশ কিছু ছাত্রছাত্রীকে আমি পেয়েছি, তারাকে ধরে বলেছি। হ্যাঁ, এবং প্রত্যেক টিচারই তোমরা যেন বিপদে না পড়ো এই জন্য চেষ্টা করছে যে তোমাদের এই খবরগুলো দেওয়ার জন্য, তোমাদের এই খবরগুলো জানানোর জন্য। যাই হোক, এই কাজগুলো তোমরা করবা। এরপরেই আমরা চলে যাচ্ছি আমাদের অনলাইন ক্লাসে আর কি। তো এই ক্লাসে দেখো যে বোর্ডে আমি একটা প্রথমেই অঙ্ক লিখে রেখেছি যে B1 পাত্রে 5টি লাল ও 7টি সাদা বল আছে। B1 পাত্রে 5টি লাল ও 7টি সাদা বল আছে। যারা বসে আছো আর যারা বোর্ডে হয়তো অত ভালো যদি না আসে, তোমরা আমার কথা শুনে লিখে নাও। B1 পাত্রে 5টি লাল ও 7টি সাদা বল আছে। B2 পাত্রে 7টি লাল ও 8টি সাদা বল আছে। দৈবভাবে নির্বাচিত একটি পাত্র হতে 2টি বল উত্তোলন করা হলো। মানে ওই 2টা পাত্রের মধ্যে একটা পাত্রকে আমরা আগে নির্বাচন করলাম লটারির মাধ্যমে। 2টা কাগজের উপর B1, একটা কাগজে B1, একটা কাগজে B2 লিখলাম। লিখার পর ওইটাকে এলোমেলো করে দেওয়ার পর হাত ঢুকে ওই কাগজ 2টা থেকে আমি আগে একটা কাগজকে পছন্দ করলাম। সেই পছন্দ করা পাত্র হতে বলছে দৈবভাবে নির্বাচিত একটি পাত্র হতে 2টি বল উত্তোলন করা হলো। 1 নম্বরে বলছে বল 2টা লাল, 2 নম্বরে হচ্ছে বল 2টা একই রঙের, আর 3 নম্বরে বলা হয়েছে বল 2টি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। রঙের হবার সম্ভাবনা নির্ণয় করো। তার আগে আমি আর একটু কথা আর কি ভুলে গেছিলাম, সেটা বলিনি। জাফরিন একটা অঙ্কের ক্যালকুলেশনের কথা আর কি, রেজাল্টের কথা আমাকে বলেছিল। এটা আমি এই যে স্কুলে কাজ করছিলাম, কাজ করতে করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, ওটা আমি পরে তোমাকে মানে ওই জাফরিন তোমাকে আমি বলছি যে পরে তোমাকে ওই ফেসবুকেই হয়তো তোমার সাথেই করব, অথবা আর কি পরের ক্লাসে ওটা করে মানে ক্যালকুলেশন করে দেখাবো। কি ঠিক আছে? তো ওটা আমি করে দেখাবো যে রেজাল্ট কত হয়, তারপর তোমার মিলছে কিনা, বা তোমার সাথে এই ফেসবুকে চ্যাট করবো করে আর কি ওইটা তোমাকে সমাধান করে দেব। এখন তাহলে এই অঙ্কটার মধ্যে আসলে কি আছে সেটা আগে বুঝি। ওই যে আমি বললাম যে আমার 2টা পাত্র আছে, একটা পাত্রের নাম B1 আর একটা পাত্রের নাম হচ্ছে B2। তোমরা অঙ্কটা লিখে নাও। আবার বলছি, B1 পাত্রে 5টি লাল ও 7টি সাদা বল আছে। B2 পাত্রে 7টি লাল ও 8টি সাদা বল আছে। দৈবভাবে নির্বাচিত একটি পাত্র হতে 2টি বল উত্তোলন করা হলো। 1 নম্বর হলো বল 2টি লাল, 2 নম্বর বল 2টি একই রঙের, আর 3 নম্বর হলো বল 2টি ভিন্ন রঙের হবার সম্ভাবনা কত।
মানে এখানে হয়তো তোমার সৃজনশীল প্রশ্ন যদি থাকে তাহলে গয়ে হয়তো 2 নম্বর দিল বা 2 নম্বর দিল, ঘয়ে এসে হয়তো বলল ভিন্ন না, উদ্দীপকে বলে রাখলো বল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা একটা বলে দিল, দিয়া ইয়েতে বলল যে উদ্দীপকের বক্তব্যটির সত্যতা যাচাই করো, এই টাইপের প্রশ্ন আসতে পারে সৃজনশীল প্রশ্নে। তো তোমাদের লেখা হয়েছে তো? আবারও বলছি, একটু শুনে লিখে নাও। B1 পাত্রে 5টি লাল ও 7টি সাদা বল আছে। B2 পাত্রে 7টি লাল ও 8টি সাদা বল আছে। দৈবভাবে নির্বাচিত একটি পাত্র হতে 2টি বল উত্তোলন করা হলো। 1 নম্বর বলা হলো বল দুটি লাল, 2 নম্বর বল দুটি একই রঙের, 3 নম্বর হলো বল দুটি ভিন্ন রঙের হবার সম্ভাবনা কত। এই তাহলে আমি একটু আগেই বললাম যে এই অঙ্কটার মানে হলো যে আমার 2টা পাত্র আছে, একটা পাত্রের নাম B1 পাত্র আর একটা পাত্রের নাম হলো B2 পাত্র। তো এখানে বলছে দৈবভাবে নির্বাচিত। দৈবভাবে নির্বাচিত কথাটার মানে আর কিছুই না, যে দুইটা কাগজে একটা কাগজে লিখলাম আমি B1 আর একটা কাগজে B2 দিয়ে একে লটারি করলাম। লটারি করা মানে তো বুঝো, লটারি করা মানে বুঝো না, যে 2টা কাগজে লিখে আমি এলোমেলো করে ফেলে দেওয়ার মধ্যে থেকে একটা পাত্র আমি উঠাইলাম। উঠার পর বলছে ওই পাত্রটা নির্বাচন করার পর সেখান থেকে 2টা বল উত্তোলন করা হলো। 1 নম্বর বলছে বল দুটি লাল। এখন কথা হলো, আমি যে লটারি করলাম তা লটারিতে কোনটা উঠেছে? লটারিতে আমাদের উঠলো কোনটা? লটারিতে নির্বাচন হলো কোন পাত্র? তাহলে এটা নিয়ে আমাদের দ্বন্দ্ব আছে। কোনটা হতে পারে? আমাদের লটারিতে নির্বাচিত B1 পাত্রও হতে পারে, আবার B2 পাত্রও হতে পারে। যে পাত্রই হোক না কেন বল দুইটা লাল। তাইলে কি পাত্র নির্বাচন হতে পারে? B1 পাত্র নির্বাচন হতে পারে অথবা B2 পাত্র নির্বাচন হতে পারে। তাহলে আমি এখানে প্রত্যেকটা অঙ্কের জন্য আমি মানে প্রথমে ধরে রাখলাম যে সমাধান ধরি ঘটনা ধরলাম B1 পাত্র নির্বাচন। B1 পাত্র নির্বাচন আমি ধরে নিলাম যে লটারির মাধ্যমে B1 পাত্র উঠেছে। B1 পাত্র না উঠে তো B2 পাত্র উঠতে পারে, তাই B ধরলাম আমি B2 পাত্র নির্বাচন। আর এবার আসি আমাদের 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্কে বলছে সি যে বল দুটি লাল, বল দুটি লাল। তার মানেটা দাঁড়ালো কি? এই লাল বল দুইটা কোথা থেকে আসলো? এই লাল বল দুইটা B1 পাত্র নির্বাচন করে সেখান থেকে 2টা লাল বল এসেছে, অথবা B2 পাত্র নির্বাচন করেছি করে সেখান থেকে 2টা লাল বল এসেছে। B1 পাত্র নির্বাচন করছি এবং সেখান থেকে 2টা লাল বল এসেছে, অথবা, তাহলে আমরা বারবারই বলছি যে B1 পাত্র নির্বাচন করছি এবং সেখান থেকে লাল বল টানছি। এইটাকে আমরা অঙ্কের মাধ্যমে লিখতে পারি এইভাবে যে অতএব বল দুটি লাল হবার সম্ভাবনা, লাল হবার সম্ভাবনা, তাহলে বল দুটি লাল হবার সম্ভাবনা, তাহলে কি B1 পাত্র নির্বাচন করছি মানে এ করে সেখান থেকে 2টা লাল বল টানছি সি, অথবা B2 পাত্র নির্বাচন করছি করে সেখান থেকে লাল বল টানছি। আমরা আগেই বলেছিলাম, বারবারই বলছি এটা, যে তাহলে আমাদের করা হচ্ছে কি যে যেহেতু আমি 2টা পাত্র নির্বাচন করছি, হয় B1 পাত্র এসছে কাগজটা উঠেছে, B1 লেখা কাগজটা উঠেছে,
তারপর সেখান থেকে লাল বল টানছি, অথবা এটা অথবা চিহ্ন, অথবা দ্বিতীয় পাত্রর কাগজটা এসছে, এটার নাম দিয়েছি বি, এবং সেখান থেকে লাল বল টানছি। তাহলে এটা সমান, আমি মানে এটুকু আমি মুছতে চাচ্ছি না। তাহলে এটা মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সি প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি। তারপর প্রবাবিলিটি অফ কোনটা আগে ঘটছে, এখন এই যে আবার প্রশ্ন যে এ আর সি, এ মানে আগে তো আমি পাত্র নির্বাচন করছি, আগে পাত্র নির্বাচন করছি, মানে এ মানে হলো প্রথমে বি1 পাত্র নির্বাচন করছি, বি1 পাত্র নির্বাচন করছি এবং সেখান থেকে লাল বল টানছি। তার মানে আমি পাত্র নির্বাচনটা আগে করছি, তাই প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ সি গিভেন এ প্লাস এখানে বি আগে ঘটছে, প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি গিভেন বি। এবার মান বসালে দেখো যে প্রবাবিলিটি অফ এ মানে কি, বি1 পাত্র নির্বাচন। এখানে বি1 নামে পাত্র কয়টা আছে, বি1 নামে পাত্র আছে একটা, তাই আমি একটা পাত্র থেকে আমি নির্বাচন করছি একটা। আর মোট এখানে পাত্র কয়টা আছে, বি1 আর বি2, দুইটা পাত্র, তাই এখানে দুইটা পাত্র, তাই 2, আর নির্বাচন করবে একটা, তাই 1 গুণন বি1 পাত্র থেকে লাল। তাহলে বি1 পাত্রে লাল বল কয়টা আছে, 5টা, সেখান থেকে 2টা টানছি, সে 2 ডিভাইডেড বাই এখানে মোট বল আছে 12টা, তাই 12 সে 2 প্লাস 1 C1 বাই 2 C1 গুণন দ্বিতীয় পাত্রে বি2 পাত্রে লাল বল আছে 7টা, 7 C2 বাই 12, না সরি পরের পাত্র আছে 15টা বল, তাহলে 15 C2। আবার বলছি দেখো যে এখানে এ মানে হলো প্রথম পাত্র বি1 পাত্র নির্বাচন, বি1 পাত্র আছে একটা থেকে একটা নিচ্ছি, আর মোট পাত্র আছে 2টা, বি1 আর বি2, তাই 2 এখানে আর এখানে 1। আর এখানে বলছে বি1 পাত্র থেকে লাল, বি1 পাত্রে লাল বল আছে 5টা, সেখান থেকে 2টা টানছি, আর মোট বল এখানে আছে 12টা, তাই 12 C2 প্লাস 1 C1 বাই 2 C1 গুণন বি2 পাত্রে লাল বল আছে 7টা, 7 C2, আর মোট বল এখানে আছে 15টা, তাহলে 15 C2। এখন তাহলে এটা ক্যালকুলেশন করলে 1 C1 মানে 1, নিচে হলো 2 গুণন তাহলে 5 C2, 5 শিফট ভাগ 2, এটা আছে 10 বাই 12 শিফট ভাগ 2 বাই 66 প্লাস 1/2 গুণন 7 C2, 7 শিফট ভাগ 2 মানে হলো 21 বাই 15 শিফট ভাগ 2 সমান 105। এখন আমরা ক্যালকুলেশন করব, লিখে উঠিয়ে নাও। এটা আর না থাকলেও আমাদের সমস্যা নাই, এই লেখাটা এই ছোট বোর্ড তাহলে এখানে ওখানে আমি পেয়েছি এই জায়গায়, তাহলে কি পাচ্ছি এখানে হলো এটার সাথে যদি এটা কেটে দিই আমি, তাহলে 5 হয়, এটার সাথে এটা তো কাটে না, তাইলে এখানে উপরে হলো 5 বাই 66, 5/66 প্লাস
5/66 বাই এখানে যেহেতু কাটছে না 21/21, ওখানে কাটতো পরে আর কি দেখছি, 210 210 210। এখন এটার সাথে এটা কেটে যায়, তাহলে আমরা একবারে যোগ করে ফেলি, অত এতে না যে, তাহলে 5/66 প্লাস 21/210 সমান, দুটা যোগ করে আসছে 29/165। তারপরও দেখবা যে কোনো জায়গায় কোনো ভুল টুল আমার ক্যালকুলেশনে হচ্ছে কি না। হ্যাঁ, তোমরা করবা, করে যদি কোনো ভুল পাও তখন আমাকে বলবা। হ্যাঁ, আমি যেটা করছি সেটাই যে হবে এ তাড়াহুড়া করে করছি, এখানে ভুলও হতে পারে, কাজে তোমরা করবা, করে যদি কোনো প্রবলেম হয় বলবা বা সংশোধন করে নেবা। এটা ক্যালকুলেশনের ব্যাপার, জাস্ট ক্যালকুলেশনের ব্যাপার। এবার মুছে দিলাম এটুকু। এবার তাহলে আমাদের 2 নম্বর অঙ্ক কি আছে দেখো। 2 নম্বর অঙ্ক আছে আমাদের। 2 নম্বর অঙ্কে আছে একই রঙের। একই রঙের মানে কি? একই রঙের মানে দুইটাই লাল অথবা দুইটাই সাদা। একই রঙের মানে দুইটাই লাল বা দুইটাই সাদা। তাইলে আমি সি ধরেছি, যেহেতু এখান থেকে ডি ধরি, যে ধরি ও, অথবা তুমি আগের অঙ্কটাতে তুমি সি ধরে রেখেছো লাল, ওটা আলাদাভাবে আর ধরার দরকার নাই, যে আগের অঙ্কটাতে সি ধরলা লাল, তাইলে এখানে আমরা ডি ধরলাম, বল দুটি ডি ধরলাম, যে ডি সমান বল দুটি সাদা। একই রঙের যেহেতু একটা মানে দুইটাই লাল অথবা দুইটাই সাদা, আর দুইটা লালের অঙ্কটা তো আমরা পেয়েছি দুইটা লালের জন্য। তাইলে এখন এই অঙ্কটা করার জন্য তাহলে আমাদের আসবে অতএব বল দুটি একই রঙের হবার সম্ভাবনা। অতএব বল দুটি একই রঙের হবার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ একই রঙের হওয়ার সম্ভাবনা, মানে প্রথম পাত্র নির্বাচন করে সেখান থেকে লাল বল পাচ্ছি, অথবা দ্বিতীয় পাত্র নির্বাচন করে সেখান থেকে লাল বল পাচ্ছি, অথবা প্রথম পাত্র নির্বাচন করে সেখান থেকে সাদা বল পাচ্ছি, অথবা দ্বিতীয় পাত্র নির্বাচন করে সেখান থেকে সাদা বল পাচ্ছি। মানে প্রথম পাত্র মানে যেহেতু একই রঙের মানে কি? হয় দুইটাই লাল অথবা দুইটাই সাদা। দুইটা লাল যদি হয় তাহলে লাল হলে সেটা প্রথম পাত্র থেকে পাচ্ছি অথবা দ্বিতীয় পাত্র থেকে পাচ্ছি। যদি সাদা হয় তাহলে সাদা যদি হয় তাহলে এটা প্রথম পাত্র থেকে পাচ্ছি অথবা দ্বিতীয় পাত্র থেকে পাচ্ছি। যদি লাল হয় তাহলে মানে একই রঙের মানে কি? যে বল দুইটা হয় দুইটাই লাল অথবা দুইটাই সাদা। একই রঙের মানে দুইটাই লাল অথবা দুইটাই সাদা। যদি দুইটাই লাল হয় তাহলে কোথা থেকে পাচ্ছি? সেটা হয় লটারি করে প্রথম পাত্র উঠেছে সেখান থেকে দুইটা লাল নিয়েছি, অথবা লটারি করে দ্বিতীয় পাত্র উঠেছে সেখান থেকে লাল নিচ্ছি, অথবা লটারি করে প্রথম পাত্র পেয়েছি সেখান থেকে সাদা নিচ্ছি, অথবা দ্বিতীয় পাত্র পেয়ে সেখান থেকে লাল। প্রথম পাত্র নির্বাচন করছি করে সেখান থেকে লাল বল নিচ্ছি, অথবা দ্বিতীয় পাত্র নির্বাচন করে সেখান থেকে লাল নিচ্ছি, অথবা প্রথম পাত্র নির্বাচন করে সেখান থেকে সাদা নিচ্ছি, অথবা দ্বিতীয় পাত্র নির্বাচন করে সেখান থেকে সাদা বল নিচ্ছি। কি ঠিক আছে? এখন এইটুকু আগের অঙ্কে আমরা ক্যালকুলেশন করেছি। তো
যাই হোক এটা সমান আমাদের হবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সি প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন ডি প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন ডি। এটা সমান এটার মানে হলো প্রবাবিলিটি অফ এ ইন্টু probability of C given A plus probability of B into probability of C given B plus probability of A into probability of D given A plus probability of B into probability of D given B। এখন জাস্ট একই অঙ্ক, এইটুকু আমরা অলরেডি এইটুকুর মান পেয়েছি। তুমি আগের অঙ্কে যেহেতু এটার মান কত পেলে জানো, এখানে আসেনি, যাই হোক আগের অঙ্কে যেটা পেয়েছো এখান থেকে এইটুকুর মান, এই যে এইটুকুর মান সেটা বসাই দিতে পারো অথবা আবার নতুনই করতে পারো। যে 1/2 এখানে 1/2 প্রথম পাত্র থেকে লাল 5/12C2 প্লাস 1/2 গুণন 7C2 বাই 7C2 বাই দ্বিতীয় পাত্র 15C2 প্লাস 1/2 গুণন প্রথম পাত্র থেকে সাদা 7C2 বাই 12C2 প্লাস 1/2 গুণন 8C2 বাই 15C2। দেখো আশা করি উঠা হয়ে গেছে। আমরা পরের অংশে তারপরে কি হবে সেটা দেখি। তাহলে এটা সমান 1/2 গুণন 10/66 প্লাস 1/2 গুণন 7/2 মানে কত পেলাম 7/2 21 বাই 15/2 105 প্লাস 1/2 গুণন 7C2 তো পাইলাম 7C2 পাইলাম 21 বাই 12C2 পেয়েছি আমি 66 প্লাস 1/2 গুণন 8C2 8/2 এটা হলো 28 বাই 15C2 পেয়েছি আমি 105। তাইলে এটা সমান, তাইলে যদি আমি কাটি 10 বাই 6 দুগুণে 12 6 দিন 12 একে 13 132 প্লাস 21 বাই 210 প্লাস 21 বাই 132 প্লাস 28 বাই 210। আমি যদি যোগ করে নিই এখন, তাহলে 10 বাই পেয়েছি 132 প্লাস 21 বাই 210 প্লাস 21
বাই 132 প্লাস 28 বাই 210 সমান এটা আসছে 113 বাই 103 বাই 220, এটাই উত্তর। কি উঠা হয়ে গেছে? দেখো, আশা করি উঠা হয়ে গেছে। এরপরের অঙ্ক আমাদের ছিল এবার আছে বল দুটি ভিন্ন রঙের। বল দুটি ভিন্ন রঙের মানে তাইলে এখানে পরের 3 নম্বর করার জন্য এখানে লিখব যে ধরি ই বল দুটি ভিন্ন রঙের। বল দুটি ভিন্ন রঙের তার মানে হলো কি, প্রথম পাত্র নির্বাচন করে অতএব বল দুটি ভিন্ন রঙের হবার সম্ভাবনা, ভিন্ন রঙের হবার সম্ভাবনা ভিন্ন রঙের হবার সম্ভাবনা ভিন্ন রঙের হবার সম্ভাবনা মানে ভিন্ন রঙের কিভাবে হচ্ছে? প্রথম পাত্র নির্বাচন করছি কইরা সেখান থেকে ভিন্ন রঙের বল পাচ্ছি, অথবা দ্বিতীয় পাত্র নির্বাচন করে সেখান থেকে ভিন্ন রঙের বল পাচ্ছি। প্রথম পাত্র নির্বাচন করে সেখান থেকে ভিন্ন রঙের বল পাচ্ছি, অথবা দ্বিতীয় পাত্র নির্বাচন করে সেখান থেকে ভিন্ন রঙের বল পাচ্ছি। এটা সমান probability of A into probability of E given A plus probability of B into probability of E given B। তাহলে probability of A মানে আগেই বললাম যে 1/2 গুণন প্রথম পাত্র নির্বাচন করে সেখান থেকে ভিন্ন রঙের বল মানে একটা লাল আর একটা সাদা। প্রথম পাত্র নির্বাচন করে সেখান থেকে একটা লাল বল নিচ্ছি অথবা একটা সাদা বল নিচ্ছি, এবং মোট বল আছে এখানে 12টা, 12C2 প্লাস দ্বিতীয় পাত্র নির্বাচন করে সেখান থেকে একটা লাল একটা সাদা, 7C1 গুণন 8C1 ডিভাইডেড বাই 15C2। তাহলে এখানে এটা হলো 1/2 গুণন 5 7 35 ডিভাইডেড বাই 66 প্লাস 1/2 গুণন 27 56 ডিভাইডেড বাই এটা পেলাম আমরা 105। তারপরে ক্যালকুলেশন কত, 1/2 গুণন 35 বাই 66 প্লাস 1/2 গুণন
56/105 এই সমান এটার উত্তর আসে 117/117/220। তাহলে দেখো আমি একটা অঙ্ক আমি করাইলাম। দেখো অঙ্কটা, তো এখন এই অঙ্কটা তোমরা দেখবা, দেখে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কি না সেটা তোমরা নিজেরা শোনো, তোমাদের মানে সেকেন্ড পেপারটা এরকম যে তোমার প্র্যাকটিসের ওপর নির্ভর করবে। প্র্যাকটিস করতে করতে দেখবে যে তোমরা আমার সাথে ভালো অঙ্ক করতে পারবা। আর যদি প্র্যাকটিস না করো তাহলে ওই জিরো, যেখানে ছিলে সেখানেই। কাজে আমি অঙ্ক করাচ্ছি, সেই অঙ্কগুলা করে নিবা এবং বারবার এই যে আমি ধরো একটা দুইটা করে অঙ্ক করাচ্ছি, আর এখন যেহেতু এই করোনার জন্য তোমাদের অত পড়াশোনার চাপ নাই, এই অঙ্কগুলা 2-3 বার করে করবা বা বারবার বুঝে বুঝে করবা। তুমি যদি বুঝে করো তাহলে আমার মনে হয় না যে তোমার এই অঙ্কে কোনো সমস্যা হবে। তারপর বুঝতে যদি কোনো জায়গায় সমস্যা হয় যে স্যার এটা এই না হয়ে এটা হলো না কেন, বা এটা কেন হলো, এই প্রশ্নগুলো আমাকে হয় কমেন্টের মাধ্যমে করবা, অথবা মোবাইল আছে মোবাইলে করতে পারো। এখন তুমি মানে এখন তো সবারই মোবাইলে আর কি ওয়াইফাই আছে, যেখানেই থাকো না কেন হয়তো সবারই মোবাইলেই এখন ওয়াইফাই আছে, এবং তোমরা সবাই ফেসবুক ব্যবহার করো। তোমরা ফেসবুক থেকে তো মানে আমার সাথে অডিও চ্যাট করবে, অডিও চ্যাট করে সেখান থেকে বলবা, অথবা যদি তাতেও না হয় ভিডিও চ্যাট করে আমার সাথে তোমার প্রবলেম শেয়ার করবা। তাহলে দেখবা যে তোমরা অঙ্ক ভালো মতোই পারবা। তাহলে এই অঙ্কটা, এরপরে আমি আর একটা অঙ্কে আসি, যে আমি এই সংখ্যার আর চেঞ্জ করবো না উপরে, এই জায়গায় যদি আমি চেঞ্জ করতে চাচ্ছি, এই দ্বৈবহ নির্বাচিত এই কথাটুকু আমি চেঞ্জ করতে চাচ্ছি। B1, এবারের অঙ্কটা এরকম যে B1 পাত্র হতে একটি বল B2 পাত্রে স্থানান্তর করা হলো। B1 পাত্র হতে একটি বল B2 পাত্রে স্থানান্তর করা হলো। অতঃপর B2 পাত্র হতে দুটি বল উত্তোলন করলে বল দুটি সাদা হবার সম্ভাবনা কত? সাদা হবার সম্ভাবনা এই অঙ্কটার ব্যাপারটা কি দেখো, যে ধরো যে এই পাত্রটার নাম হলো আমার B1 পাত্র, এই পাত্রটার নাম হলো B1 পাত্র। এখানে আমার 5টা লাল বল আছে, আর সাদা বল আছে 7টা।
আর এই পাত্রটার নাম দিলাম আমি বিটু পাত্র। এই বিটু পাত্রে আছে তোমার 7টা লাল বল আছে, আর 7টা লাল বল আছে, আর 8টা সাদা বল আছে। এখন বলা হচ্ছে যে এই পাত্র থেকে এই পাত্রে, এই পাত্র থেকে এই পাত্র থেকে একটা বল উত্তোলন করে উঠিয়ে এই পাত্রের মধ্যে ঢুকাইলাম। এই পাত্র থেকে একটা বল উঠিয়ে এখানে উঠাইলাম। তারপর বলছে যে এখান থেকে 2টা বল উঠাও, এখান থেকে 2টা বল উঠাতে বলছে। এটা থেকে এটা একটা ঢুকাইলাম, এই পাত্র থেকে এই পাত্রে একটা বল, এই পাত্র থেকে একটা বল তুলে এই পাত্রে রাখলাম, রাখার পর এখান থেকে 2টা বল উঠাচ্ছি আমি। তাহলে বলছে এই বল 2টা সাদা হবার সম্ভাবনা কত? এই পাত্র থেকে এই পাত্রে একটা বল দিয়েছি, দেওয়ার পর এখান থেকে 2টা বল টানছি, সেই 2টা বল সাদা হওয়ার সম্ভাবনা কত? তাইলে এখন দেখো যে আমাদের প্রশ্ন হলো যে B1 থেকে B2-তে কি রঙের বল দেওয়া হলো, B1 পাত্র থেকে কি রঙের বল উঠিয়েছি, এটা কিন্তু অঙ্কে বলা নাই। এই অঙ্কে B1 পাত্র থেকে কি রঙের বল উঠালাম সেটা কিন্তু এখানে বলা নাই। তাহলে সেটা কি হতে পারে? সেটা লালও হতে পারে, সাদাও হতে পারে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হলো যে এই অঙ্কের জন্য যে B1 পাত্র থেকে যে বলটা B2 পাত্রে দিচ্ছি সেই বলটা কি, প্রথম প্রশ্ন হলো এটা। তাহলে সেই প্রশ্নটা আমরা প্রথমেই করে নিই। তাহলে যে ধরি এই অঙ্কগুলো করার আগে তোমরা প্রথমেই অঙ্কে লিখে নিবা যে B1 পাত্রে লাল বল আছে কয়টা, সাদা বল কয়টা, মোট বল কয়টা, B2 পাত্রে লাল বল কয়টা, সাদা বল কয়টা, মোট বল কয়টা। এটা দিয়ে অঙ্কটা আগে লিখে এটা উঠিয়ে অঙ্ক করবা। কারণ প্রশ্নে দেওয়া থাকবে, এখন প্রশ্ন থেকে তুমি যদি আগে উঠিয়ে না নাও তাহলে উল্টাপাল্টা হয়ে যেতে পারে। এই জন্য অঙ্ক করার সময় প্রথমে তুলে নিবা যে এই অঙ্কে B1 পাত্রে লাল বল কয়টা আছে, সাদা বল কয়টা আছে, মোট বল কয়টা আছে। কি ঠিক আছে? তাহলে এখন এই জায়গায় যে ধরি B1 পাত্র হতে, ধরি এটার নাম দিলাম আমি এ দিলাম, এ সমান B1 পাত্র হতে স্থানান্তরিত বলটি সাদা, B1 পাত্র হতে স্থানান্তরিত বলটি লালও হতে পারে। আর সি হলো দ্বিতীয় পাত্র B2 পাত্র থেকে কি রঙের বল নিব করে 2টি বল উত্তোলন করা হলো, B2 পাত্র হতে 2টি বল উত্তোলন করা হলো। বল 2টি লাল, তাহলে এই বল দুটি সাদা, এখানে সাদা বলা আছে, তাই সি ধরলাম যে B2 পাত্র হতে উত্তোলিত বল 2টি সাদা। কারণ B2 পাত্র থেকে কি রঙের বল উঠাবো এই অঙ্কে এরকম একটা আভাস দেওয়া আছে যে B2 পাত্র থেকে সাদা বল আসবে, সেটা অঙ্কে বলা আছে। তাই এখন তাহলে আমাদের হচ্ছে কি B1 পাত্র থেকে এই পাত্রে এই পাত্র থেকে এই পাত্রে একটা সাদা বল নিয়ে যেয়ে রাখছি, রাখার পর এখান থেকে সাদা বল টানছি, অথবা এই পাত্র থেকে এই পাত্রে লাল বল নিয়ে যে রাখছি, এই লাল বল নিয়ে যে রাখার পর এখান থেকে সাদা বল টানছি। তাহলে আমাদের অঙ্কটা দাঁড়ালো এই যে তাহলে যে B1 পাত্র হতে একটি সাদা বল স্থানান্তর করছি, করার পর B2 পাত্র থেকে আমি B2 পাত্র থেকে সাদা বল টানছি, অথবা সি। তাহলে এটা সমান ওই আগের একই অঙ্ক, এ ইন্টারসেকশন সি প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি। তাহলে
এইটুকু মুছি। তাহলে এটা সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ সি গিভেন এ প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি গিভেন বি। তাহলে প্রবাবিলিটি অফ এ মানে কি? প্রবাবিলিটি অফ এ মানে হলো বিয়ন পাত্র থেকে, প্রবাবিলিটি অফ এ মানে আমি লিখেছিলাম বিয়ন পাত্র থেকে সাদা বল, মানে 7টা থেকে 1টা, 7C1 ডিভাইডেড বাই টোটাল বল ছিল 12টা, 12C1 গুণন এই পাত্র থেকে এই পাত্রে একটা সাদা বল দেওয়ার পর এখান থেকে সাদা টানলো। তাহলে এই পাত্র থেকে পাত্রে যেহেতু একটা সাদা দিলাম, তাহলে এখানে সাদা কয়টা হলো? এখান থেকে এখানে একটা সাদা দিলাম, তাহলে এখানে সাদা কয়টা হলো? এখানে ছিল 8টা, একটা দিয়েছি, তাহলে 9টা হয়ে গেছে, 9C1 বা এখানে মোট বল ছিল 15টা, আর একটা বল দিলাম, তাহলে বল হয়ে গেল 16টা। সরি, এখান থেকে 2টা টানছি আমি, 2, আর এখানে 16C2 প্লাস। এবার এই বিটা মানে কি? এই পাত্র থেকে এই পাত্রে আমি লাল বল দিয়েছি, এই পাত্র থেকে এই পাত্রে কি দিয়েছি? লাল বল কয়টা আছে? 5টা, তাহলে 5C1 বাই মোট বল ছিল এখানে 12টা, 12C1 গুণন এই পাত্র থেকে এই পাত্রে লাল বল দিচ্ছি, তাহলে কি সাদা বল বাড়বে? এই পাত্র থেকে এই পাত্রে আমি লাল বল দিচ্ছি, তাতে কি সাদা বল বাড়বে? যেহেতু সাদা বল বাড়বে না, এখানে 8টা সাদা বল আছে, আর এখান থেকে আমি দিলাম লাল বল, তাহলে সাদা বল 8টাই থাকবে, 8C1, কিন্তু মোট বল বেড়ে যাবে 60C2। ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই উত্তর। ক্যালকুলেশনটা করে দেব। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 7/12 গুণন 9C2, 9/2 সমান হচ্ছে 36 বাই 16/2 120 প্লাস 5/12 গুণন, সরি এখানে 2, 8C2 8/2 উপরে হচ্ছে 28 বাই 16C2 মান পেলাম 120। তারপর ক্যালকুলেশন করে নাও যে এটা হলো 7/12 গুণন 36/120 প্লাস 5/12 গুণন 28/120 সমান এটা আসছে 49/180, এই অ্যান্সার। এখন তোমাদের এই অঙ্কে যদি বলা হয় বিয়ন পাত্র হতে একটি না বলে এই জায়গায় যদি 2টা থাকে, এটা হলো তোমাদের বাড়ির কাজ, যে বিয়ন পাত্র হতে 2টি বল বিটু পাত্রে স্থানান্তর করা হলো, অতঃপর বিটু পাত্র হতে 2টি বল উত্তোলন করলে বল দুটি সাদা হবার সম্ভাবনা কত? মানে ওই জায়গায় স্থানান্তর, এই যে অঙ্কটা করলাম সেই অঙ্কে আমরা বল স্থানান্তর করছিলাম একটা, যে একটা বল নিয়ে যেয়ে বিয়ন পাত্র থেকে একটা বল নিয়ে যেয়ে বিটু পাত্রে রাখছিলাম।
তারপর B2 পাত্র থেকে 2টা বল উঠাচ্ছিলাম। এবার কিন্তু তা করব না, এবার করব কি, B1 পাত্র থেকে 2টা বল নিয়ে যাব। B1 পাত্র থেকে 2টা বল নিয়ে যে B2 পাত্রে রাখবো, রাখার পর B2 পাত্র থেকে 2টা বল উঠাবো। উঠালে সেই বল 2টা সাদা হওয়ার সম্ভাবনা কত? কি তোমরা চেষ্টা করবা না আমাকে করতে হবে বলো? হিন্স দিতে হবে নাকি? একটু আমি হিন্স দিই আর কি, অঙ্কটা না তোমরা হয়তো পরে ঝামেলা করতে পারো। তো এই জায়গায় মানে তাহলে আমি যে স্থানান্তর করছিলাম, তখন স্থানান্তর করার জন্য আমি ঘটনা ধরেছি যে স্থানান্তরিত B1 পাত্র হতে স্থানান্তরিত বলটি লাল। এবার বল দিতে আর হবে না, এবার স্থানান্তর করেছি আমি 2টা, তাহলে বল 2টি লাল, অথবা বল 2টি সাদা, অথবা একটি লাল একটি সাদা। মানে এই জায়গায় অঙ্কটা হবে এই যে ধরি যে B1 হতে স্থানান্তরিত বল দুটি সাদা হতে পারে। B1 পাত্র হতে স্থানান্তরিত বল 2টি লাল হতে পারে। B1 পাত্র হতে স্থানান্তরিত বল দুটির একটি লাল ও একটি সাদা। আর ডি মানে দ্বিতীয় পাত্র থেকে কি বল টানছি সেটা তো বলাই আছে, যে B2 হতে উত্তোলিত বল দুটি লাল না সাদা বলা আছে, ওকে সাদা। এরপর আমরা করবো এভাবে যে প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন D ইউনিয়ন B ইন্টারসেকশন D ইউনিয়ন C ইন্টারসেকশন D। তাহলে এটা হবে প্রবাবিলিটি অফ, একবার আমি লিখবো, অত এতে যাব না, প্রবাবিলিটি অফ D গিভেন A প্লাস প্রবাবিলিটি অফ B ইন্টু প্রবাবিলিটি অফ D গিভেন B প্লাস প্রবাবিলিটি অফ C ইন্টু প্রবাবিলিটি অফ D গিভেন C। এবার দেখো প্রবাবিলিটি অফ A মানে কি? প্রবাবিলিটি অফ A মানে হলো এই পাত্র থেকে 2টা লাল নিয়ে গেছি, 2টা সাদা নিয়ে গেছি, ধরেছি এই পাত্র থেকে 2টা সাদা, তাহলে 7C2 ডিভাইডেড বাই টোটাল বল ছিল 12টা, 12C2 গুণন এই পাত্র থেকে 2টা বল, কি 2টা সাদা বল এখানে দিয়েছি, তাহলে সাদা বল এখানে হয়ে গেছে 10টা, তাহলে 10C2 বাই টোটাল বল হয়ে গেছে 15টা ছিল, হয়ে গেছে 17টা C2 প্লাস প্রবাবিলিটি অফ B। প্রবাবিলিটি অফ B মানে কি বলেছিলাম? প্রবাবিলিটি অফ B মানে করেছিলাম কি, যে 2টা, এবার বলা হয়েছিল 2টা লাল, তার মানে এখান থেকে 2টা নিয়েছি, তাহলে 5C2 বাই টোটাল বল 12C2 গুণন, তাহলে যেহেতু এখান থেকে এখানে 2টা লাল বল দিয়েছি, তাহলে কি সাদা বল বাড়ে? সাদা বল 8টা ছিল, 8টাই থেকে গেল, 8C2 বাই টোটাল বল কিন্তু বাড়বে, 15টা ছিল, 2টা বেড়ে 17টা হয়েছে, 17C2
প্লাস প্লাস লাস্টেরটাতে বলা হয়েছে এই পাত্র থেকে একটা লাল আর একটা সাদা নিয়ে গেছি। বল দুটির একটি লাল ও একটি সাদা, একটি লাল ও একটি সাদা। 5C1 গুণন 7C1 ডিভাইডেড বাই 12C2 গুণন, তাহলে এই পাত্র থেকে একটা লাল একটা সাদা দেওয়ার ফলে এখানে সাদা বল একটা বেড়ে গেছে, 8টা ছিল একটা বেড়ে যে 9টা হলো 9C2 বাই টোটাল বল 15টা ছিল 2টা বেড়ে 17টা হয়েছে 17C2। এবার এর ক্যালকুলেশন আমি আর করে দেবো না, এই ক্যালকুলেশন তোমাদের করতে হবে। তোমাদের বলের আর একটা অঙ্ক আছে, তো আজকে বলের একটা অঙ্ক আছে আর তথ্য সংক্রান্ত কিছু অঙ্ক আছে। তো তোমাদের আর 2টা দিন লাগবে, কাজে এই তাড়াহুড়া করে আমার ইচ্ছা ছিল আজকে বলের অঙ্ক শেষ করে দিব, এখন করলে করে দেওয়া যায়, কিন্তু এই তাড়াহুড়া করে এখন তোমাদের উপর চাপ না দিয়ে বলের অঙ্ক আজকে থাক, মানে যেটা থাকলো সেটা থাক, সেটা আগামী দিন করাবো তথ্যভিত্তিক অঙ্ক। আর একদিন সৃজনশীল প্রশ্ন নিয়ে আর কি, মানে বই থেকে সৃজনশীল প্রশ্ন কিছু দেখাবো, আর কিছু তোমাদেরই করতে হবে। আর এই যা আজান হয়ে গেল আর কি, আজান হয়ে গেল, আর তোমার অঙ্ক করে তোমরা নামাজ টামাজ পড়বা, আমিও নামাজ পড়বো আর কি। তোমাদের আর এতে না যাই আর কি, নতুন অঙ্কে আজকে না যাই। এখন তোমরা এই অঙ্কগুলো, আমি যে অঙ্কগুলো করাচ্ছি মোটামুটি তোমাদের এমনভাবে আমি অঙ্ক করাই আর কি, সবসময় আর কি করাই, যে এর বাইরে কিন্তু পরীক্ষায় অঙ্ক আসবে না। কোচিং সেন্টার যাও বা যেখানেই যাও, ওরা কিছু কিছু অঙ্ক বাইরে থেকে নিয়ে আসবে, নিয়ে এসে বলবে যে অঙ্কগুলো করো, খুবই ইম্পর্টেন্ট, এগুলো না হলে পাস করবে না, এরকম অনেক কথাই বলবে নিজেরই বাড়ানোর জন্য। কিন্তু আমি যে অঙ্কগুলো করাচ্ছি এর বাইরে কোনো অঙ্ক পরীক্ষায় আসবে না, আসে না, সাধারণত আসে না। তারপরেও যদি তোমাদের ভাগ্য খারাপ হয় বাইরে যদি দেয়, তবে আজ পর্যন্ত দেয়নি, আমি যেগুলো করাচ্ছি তার বাইরে অঙ্ক দেয়নি। তোমরা এই অঙ্কগুলা করো, বারবার প্র্যাকটিস করো, আশা করি যে তোমরা ভালো করবা। তো এর শেষে আবারও কিছু উপদেশ দিতে হয়, যে তোমরা সাবধানে থাকো, বাড়িতে থাকো, যেখানে গ্যাঞ্জাম হবে বা সেরকম জায়গায় যাওয়া থেকে বিরত থাকবা। আর তোমাদের আমি আর একটা কথা বলি, যে বাজারে যাওয়াটা একটু এড়িয়ে চলো। তোমাদের যে যাই বলুক না কেন যে করোনা বাংলাদেশ থেকে চলে গেছে, আজকেও কিন্তু বাংলাদেশে করোনা 2800 কত জানো, 2800 850 মতো আর কি, 2800 মতো আজকেও আক্রান্ত হয়েছে, আজকেও মারা গেছে 41 জন। আর তোমার সারা বিশ্বে একদিন পরশু দিন আর কি
পরশুদিন একটু কম আক্রান্ত ছিল, 1 লাখ, মানে আক্রান্ত ছিল 1 লাখ, মানে 2-এর কমই ছিল। কালকে আবার আজকে আজকে মানে আজকে মানে কালকে মানে আজকে সকালে আমি দেখলাম যে সকালে আবার 2,80,000, মানে প্রায় 3-এর কাছাকাছি, 3 লাখের কাছাকাছি সংক্রমণ। হ্যাঁ, আর মৃত্যুও পরশুদিন কম ছিল। কালকে মানে আজকে সকালে দেখছি যে মৃত্যু আবার বেড়ে গেছে। কাজে করোনা হয়তো দুর্বল হয়েছে, এটা ঠিক। এবং আসলে করোনার প্রথম দিকে মানে যখন আসলো তখন আমরাও আতঙ্কিত ছিলাম যে কোনো ট্রিটমেন্ট নাই এই করোনা হলে, মানে এরকম একটা ছিল যে করোনা হলে মানুষ আর বাঁচবে না, এরকম একটা ভয়। এবং অনেকেই দেখা গেছে যে যখন করোনা হোক বা না হোক গায়ে জ্বর বা গলা ব্যথা হয়েছে আর ভয়ে অনেকেই স্ট্রোক করেছে, অনেকেই প্রথম দিকে খুব ওইভাবে আর কি। বিশেষ করে অন্যান্য দেশে বেশি মৃত্যুর কারণ হচ্ছে যে প্রথম দিকে যখন এসছে তখন এরা মানে হাত পা ছেড়ে দিয়েছে যে না আর হবে না। এবং আমাদের দেশেও প্রথম দিকে এরকম হয়েছে যে ঢাকায় এরকম আমরা শুনেছি যে দোকানে ওষুধ কিনতে যে ওর হয়তো শরীর মানে খারাপ লেগেছে, ওইখানেই পড়ে মারা গেছে। কিন্তু এখন বর্তমানে মানুষ বুঝে গেছে যে না, করোনারও ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্টটা হচ্ছে আমাদের সাবধান থাকা, আর কিছু ওষুধ আছে এটা দ্বারা তোমার মূল ব্যাপার যেটা আর কি, আসলে করোনা থেকে বাঁচার মূল ব্যাপার যেটা মনোবল। তোমার যদি মনোবল ভালো থাকে করোনা হলেও, আর যদি তোমার মনোবল ওই করোনা হলো এটা শুনেই যদি না, আমিও ছিলাম প্রথম দিকে, মিথ্যা কথা বলবো না, আমিও খুব আতঙ্কিত ছিলাম। হ্যাঁ, যে হ্যাঁ এখনও নাই তা না, এখনও আছি যে আমাদের যে বয়স, এবং তখন এরকম একটা প্রচার হয়েছিল যে একটু বেশি 50-এর উপরে বয়স তাদের করোনা হলেই তারা আর বাঁচবে না, এরকম কথা ছিল। হ্যাঁ, এই জন্য আমরাও আতঙ্কিত, সবাই আতঙ্কিত, এখনও আতঙ্কিত আমরা। হ্যাঁ, যে আল্লাহ তারপরেও যাকে করোনার মাধ্যমে যার মৃত্যু লিখে রেখেছে, আল্লাহ যদি লিখে রাখে তাহলে সেটা হবেই। আমি যতই মানে এর মধ্যে থাকি, সিন্ধুকের মধ্যেও যদি আমাকে ঢুকিয়ে রাখে, আল্লাহ যদি করোনার মাধ্যমে মৃত্যু লিখে রাখে তাহলে করোনা হবে, করোনায় মৃত্যু হবে। কাজে এখনও তোমরা মানে বাইরে যা দেখা যাচ্ছে যে আবার মানুষ স্বেচ্ছাচার হয়ে যাচ্ছে, যেখানে যার ইচ্ছা গায়ে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, এখনও স্বাস্থ্যবিধি মানার কোনো তোয়াক্কা নাই। কাজে তোমাদের অনুরোধ করব, তোমাদের যে বয়স তাতে তোমরা ওইভাবে বাইরে যথেচ্ছভাবে যাবা না, সাবধান থাকবা। আর বাজার প্রয়োজন না হলে বাজারে যাও না, বাজার গেলেও যেখানে গ্যাঞ্জাম সেখানে ঢুকবে না। তোমরা নিজের মাঝে, এই যে আগেই বলছি, নিজের নিরাপত্তা নিজের কাছে। তোমাকে নিরাপত্তা অন্য কেউ দিতে পারবে না। এখন তুমি যদি তুমি করোনা রোগী, তুমি যদি তার বিছনায় ঘুমাও বা তার সাথেই ঘুরে বেড়াও, তাহলে তোমার করোনা তো হবেই। কাজে নিরাপত্তা তোমার কাছে। আর আবারও বলি, আতঙ্কিত নয়, হ্যাঁ, মানে বি কেয়ারফুল, নট টু প্যানিক। সচেতন থাকো, আতঙ্কিত নয়, সচেতন থাকো। বি কেয়ারফুল, সচেতন থাকো, নট টু প্যানিক, আতঙ্কিত না হয়ে। মানে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নাই। মনোবল রাখো যে আমাদের যদি করোনা হয় তাহলে আমরা ইনশাল্লাহ সেই করোনাকে আমরা জয় করব। হ্যাঁ, তো তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। হ্যাঁ, পরিবারের সাথে সাবধানে থাকো, বাবা মার কথা মতো চলো। বাবা মা কখনো তোমাদের অমঙ্গল চায় না, বাবা মা যা তোমাদের চায় তোমাদের মঙ্গলের জন্যই চায়। তোমাদের এখনও অতটা ভালো মন্দ বুঝার বয়স এখনও সেরকম হয়নি। কাজে আর কোনো বাবা মা, আমাদের একটা ছেলে একটা মেয়ে, আর আমরা ছিলাম 9 ভাই বোন। 9 ভাই বোনের একটা ছেলে যদি ওই লেখাপড়া না করে, বাবা মার চিন্তা ছিল একটা না হলে আর একটা করবে।
একটা না পারলে আর একটাকে নিয়ে আমরা মানে ভরসা করব। কিন্তু এখন তো আমাদের একটাই, আমাদের একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ, তো এই একটা ছেলেই যদি তোমার নষ্ট হয়ে যায় তাহলে বাবা মার দুঃখের কিছু নাই। সুতরাং তোমাদের আমি বলবো সাবধান থাকো, লেখাপড়ার প্রতি মনোযোগী হও, বাবা মার কথা মতো শোনো। বাবা মাকে কখনো কোনো বিষয়ে চাপ প্রদান করবে না। সব বাবা মাই চায় যে তার ছেলে অন্যের ছেলের মতো আরাম আয়েসের সাথেই থাকুক, এটা কিন্তু সব বাবাই চাই, সব মাই চাই। কিন্তু যদি ধরে নাও যে বাবা মা তোমাদের বুদ্ধি অত কম না, তোমরা যেহেতু সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমরা সেকেন্ড ইয়ারে পড়ছো মানে কি তোমরা বাবা মার অবস্থা বুঝতে শিখেছো। তোমাদের আর একটা কথা আমি তোমাদের ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে তোমরা যারা, তাদের উপবৃত্তি, তাদের উপবৃত্তির লিস্ট তৈরি হচ্ছে। লিস্ট তৈরি আমরা করব, তোমরা একটু সচেতন থাকো। তোমাদের যদি ডাকা হয় তো তোমরা জরুরিভাবে যদি তোমাদের মানে দেখা করতে বলা হয় অবশ্যই তোমরা দেখা করবা। এবার উপবৃত্তি মেয়েদের হলো 40%, আর ছেলেদের আগে ছিল 10%, এবার 20% করা হয়েছে। কাজে তোমাদেরও আমি বলি যে তোমরা একটু সচেতন থাকো। স্কুল থেকে যদি কোনো খবর দেয় উপবৃত্তির জন্য তোমরা জরুরিভাবে যোগাযোগ করবে। আর বেশি কথা নয়, এখানেই আজকেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। তোমাদের সবারই শুভেচ্ছা, তোমরা সবাই ভালো থাকো, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।